রাষ্ট্রপতির পর কি এবার পালা সেনাপ্রধানের? বাংলাদেশের রাজনীতিতে এমন এক প্রশ্ন এখন ক্রমশ জোরালো হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামান কি এবার দায়িত্ব ছাড়ার পথে? তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তার এক একটা চালে রীতিমতো দিশেহারা ভারত। তবে এবার দেশের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে বিশাল কৌতূহল। ডক্টর ইউনূস কিংবা মেজর হাফিজের মতো বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম বাতাসে উড়লেও হঠাৎ করে এমন এক নাম সামনে এসেছে যা শুনে দিল্লির সাউথ ব্লকের ঘুম তো হারাম হয়ে যায়। বিশ্লেষকদের জোরালো দাবি, বঙ্গভবনের খালি গদিতে এবার বসতে যাচ্ছেন এমন এক নেতা যাকে সবাই চেনে ভারতের জম হিসেবে। তিনি আর কেউ নন, সে আলোচিত সমালোচিত বাবর। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্তে ঝুলাবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অধ্যায় কিন্তু শেষ। বঙ্গভবন থেকে তাকে সরিয়ে দিয়ে রাজনৈতিক সমীকরণের প্রথম ধাক্কাটি কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আসল প্রশ্ন হলো, খেলা কি এখানেই শেষ, নাকি এটি কেবল একটি বিশাল নাটকের প্রথম দৃশ্য মাত্র? টপ সিক্রেট খবর হলো, বঙ্গভবনের পতন কেবল শুরু। তারেক রহমানের পরবর্তী মূল টার্গেট এখন আর কেউ নন, বরং স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হাতে হ্যারিকেন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে নেতা মির্জা আব্বাসের হদিস। তিনি কি সত্যিই অসুস্থ, নাকি হাদি কাণ্ডের ভয়ানক সত্য ধামাচাপা দিতে অসুস্থের ভান করে লুকিয়ে আছেন ভারতে? ডন মাসুদ ধরা পড়ার পর থেকেই যেন রাজনীতির মাঠের এই বাঘা নেতার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। অবশেষে ডক্টর ইউনূসকেই রাষ্ট্রপতি বানাচ্ছেন তারেক রহমান। দর্শক, কে হতে চলেছে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি? দর্শক, এতদিন নাম উঠে এসেছিল ডক্টর জোবাইদা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর ইউনূস সহ আরো অনেকেরই। নতুন করে আরো একটা নাম যুক্ত হয়েছে, তার নাম হলো ভারতের জম। ভারতের জম, ভারত যাকে দেখে একসময় থরথর করে কেঁপেছিল, লুৎফুজ্জামান বাবর, যিনি বর্তমানে জুলাইকে খুবই শ্রদ্ধা করে ভালোবাসে এবং জুলাই যারা ঘটিয়েছিল তাদেরকে আত্মার আত্মা দিয়ে ভালোবাসে। এজন্যই কয়েকদিন আগেও তার একটা বক্তব্য দেখলাম, তিনি বলতেছে যে এই জুলাই কোনোদিন ভুলতে পারবো না, কারণ এই জুলাইয়ের জন্য আমি নতুন জীবন ফেরত পেয়েছি। লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু মানে কি বলে আপনার ফাঁসির আসামি ছিল। মানে তিনি যে বেঁচে ফিরবে, ওই জেল থেকে বের হয়ে আসবে, এটা তিনি স্বপ্নেও কোনোদিন কল্পনা করেনি। তো যাই হোক, আল্লাহ পাক তাকে আবারও বের করে এনেছে। তো এবার নতুন করে এই রাষ্ট্রপতির পদে লুৎফুজ্জামান বাবর সাহেবের নাম উঠে এসেছে। অনেকে আলোচনা করছে যে তিনি হয়তো বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি হতে পারে। এখন দর্শক শ্রোতা, আপনাদের কাছে কি মনে হয়, লুৎফুজ্জামান বাবর সাহেব যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হয় তাহলে কেমন হবে বলেন তো? মানে কিছু হোক বা না হোক, কিন্তু ভারতের ভাই ঘুম হারাম হয়ে যাবে। কারণ লুৎফুজ্জামান বাবরের একটা ডায়লগে কিন্তু ভারত থরথর করে কেঁপেছিল। এখন মানুষটা হয়তো বুড়ো হয়ে গেছে। অনেক সময় বলা যায় বা অনেকেই বলে, বিশ্লেষকরা বলে যে লুৎফুজ্জামান বাবরকে বিএনপি আগের মতো আর কদর করে না। তিনি এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কিন্তু বর্তমানে বিএনপি তাকে আর আগের মতো কদর করে না। সে সবসময় একটু দূরে দূরে থাকে, এরকমই অনেকেই বলার চেষ্টা করে। কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় হওয়ার পর থেকেই নতুন করে এই বাবর সাহেবের নাম সামনে চলে এসেছে। তো আপনারা কি চান, যদি বাবর সাহেব রাষ্ট্রপতির চেয়ারে বসে বা বঙ্গভবনের সেই বিশাল একটা চেয়ারের অধিকারী হয়, তাহলে কেমন হবে? নাকি ডক্টর ইউনূসই ভালো হবে, নাকি জোবাইদা, নাকি মির্জা ফখরুল? দর্শক একটু কমেন্ট বক্সে জানাবেন। আর একটা বিষয়, মির্জা আব্বাস সাহেব, ভুলে গেছেন আপনারা সবাই তাকে? হাদি হত্যার ঘটনার পর থেকে তিনি অসুস্থ হয়ে যায় এবং তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়, তারপরে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সেই মির্জা আব্বাস সাহেব বাংলাদেশে ফেরেনি বা তার কোনো হদিশ নেই। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছেন সেও নাকি ভারতে লুকিয়ে আছে। হাদি হত্যার খুনিরা যখন তাদের নাম প্রকাশ হলো, তারা যখন ভারতে অ্যারেস্ট হলো, তারপর থেকে মির্জা আব্বাসকে আর খুঁজে পাওয়াই যাচ্ছে না। জানি না আসলে আসল ঘটনাটা কি, আসলেই কি হাদি হত্যার সাথে মির্জা আব্বাস সাহেব জড়িত আছে কিনা। তবে ভাই, মানুষের মুখ তো ঠেকানো যায় না, এক এক মানুষ এক এক কথা বলবে, এটাই তো স্বাভাবিক। আপনাদের কাছে কি মনে হয়, হাদি হত্যার সাথে মির্জা আব্বাস সাহেব কি আসলে জড়িত আছে? কি মনে হয় আপনাদের কাছে? যাই হোক দর্শক, কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। মাওলানা সাখাওয়াত হোসেনের কথা কি আপনাদের মনে আছে? সেই 1991 সালে যিনি জামাতের প্রভাবশালী একজন এমপি ছিলেন। এই মাওলানা সাখাওয়াত পরবর্তীতে জামাতের পিঠে ছুরি মেরে বিএনপিতে যোগ দিয়েছিলেন। এই কাহিনী নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই মাওলানা সাখাওয়াত হোসেনের সাথে বর্তমান সাতক্ষীরা 4 আসনের গাজী নজরুল ইসলামের কাহিনীর অনেকটাই মিল আছে। এই কাহিনী আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এর সাথে জামাত ইসলাম কত অসচেতন এবং তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির উদাসীনতার পরিমাণ কতটুকু, এটুকু আপনাদের কাছে বুঝলে আপনারা বুঝতে পারবেন যে জামাত ইসলাম দেশ পরিচালনার দায়িত্ব পেলে কি অবস্থা হতো। আসেন আমরা আল্লাহর নামে শুরু করি। মাওলানা সাখাওয়াত হোসেন 1991 সালে
জাতীয় সংসদে জামাতের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। যদিও তিনি জামাতের টিকিট নিয়েই সংসদে এসেছিলেন এবং ওই সময় বিএনপির সাথে জামাতের অ্যালাইনমেন্ট হয়েছিল। অ্যালাইনমেন্ট হওয়ার পরেও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির বিপক্ষে জামাত অবস্থান নিয়েছিল। আর ওই সময় বিএনপি মাওলানা সাখাওয়াত হোসেনকে কিনে নিয়েছিলেন। মাওলানা সাখাওয়াত কিন্তু ওই সময় জামাতের সবচেয়ে প্রভাবশালী একজন এমপি ছিলেন। তিনি যশোর 6 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে বিএনপির সাথে তার গোপন আতাতের মাধ্যমে জামাতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি বিএনপিকে পাচার করেছিলেন। আর এর পুরস্কার স্বরূপ বিএনপি তাকে তাদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক বানিয়েছিলেন এবং 1996 সালে বিএনপির টিকিটে তিনি ধানের শীষ মার্কায় নির্বাচন করেছিলেন। ঠিক এই 2026 সালে এসে জামাতের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকজন সংসদ সদস্য, যিনি পরপর 3 বার সাতক্ষীরা থেকে এমপি হয়েছেন এবং তিনি অত্যন্ত বিচক্ষণ, দক্ষ পার্লামেন্টারিয়ান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই গাজী নজরুল ইসলাম, তাকেও এবার এমনভাবে অপদস্থ করা হয়েছে। অপদস্থ করার পরে জামাত ইসলাম তো তাকে দল থেকে বহিষ্কার করেছে। এখন তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য ইসিতে চিঠি লিখেছে, এটি আপনারা সবাই জানেন। মজার ব্যাপার হচ্ছে জামাত ইসলাম থেকে যখন তাকে বহিষ্কার করা হয়েছে এবং ইসির কাছে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য চিঠি লেখা হয়েছে, তখন ইসি এবং বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে না, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল হবার কোনো সুযোগ নাই। কারণ কি, জামাত চাচ্ছে তার দলীয় একজন সংসদ সদস্যের পদ স্থগিত করতে, বাতিল করতে। বিএনপির এখানে কি স্বার্থ? বিএনপি কেন তাকে রেখে দিতে চাচ্ছে? এইখানেই ঘটনা, এইখানেই লুকিয়ে আছে আসল কাহিনী। আগেই বলেছি, তিনি অত্যন্ত প্রভাবশালী একজন এমপি, পরপর 3 বার নির্বাচিত, বীর মুক্তিযোদ্ধা, দক্ষ পার্লামেন্টারিয়ান। বিএনপি এই গাজী নজরুল ইসলামকেও সম্ভবত কিনে নিয়েছে এবং তার সংসদ সদস্য পদ বাতিল না করার কারণে অচিরেই কিছুদিনের ভিতরেই দেখবেন এই গাজী নজরুল ইসলাম বিএনপিতে যোগদান করবেন। বিএনপি তাকে নিয়ে নেবে। আর বিএনপি নিয়ে নেবে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে দেখুন, তিনি বলেছেন যে না, তার এটি আরো তদন্ত করতে হবে, নৈতিক স্খলনের কারণে সংসদ সদস্য পদ বাতিল হবার কোনো সুযোগ নেই। তারা দল থেকে বহিষ্কার করেছে, এটি ভালো করেছে। তার মানে বুঝতে পেরেছেন, তাকে সংসদ সদস্য হিসেবে রেখে দেবার সমস্ত আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ইসিও ঠিক একই দাবি করেছে, একই সুর দিয়েছে যে না, তার সংসদ সদস্য পদ যাবার কোনো সুযোগ নেই, কারণ 70 অনুচ্ছেদ এটা কাভার করে না। তার মানে মধ্য কথা, গাজী নজরুল ইসলাম জামাত ইসলাম ছেড়ে বিএনপিতে চলে যাচ্ছে মাওলানা সাখাওয়াত হোসেনের মতো। এখন আসুন আমরা জামাতের কয়েকটি উদাসীনতার বিষয়ে আপনাদেরকে একটু অবহিত করি। এই বিষয়গুলো জানার পরে আপনারা নিজেরাই বুঝবেন যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারা কতটুকু সফল হতো বা তাদের রাষ্ট্র পরিচালনায় কতটুকু প্রস্তুতি আছে, এটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনারা জানেন, চট্টগ্রামের লোহাগাড়া আসন থেকে যিনি এমপি নির্বাচিত হয়েছেন, প্রবীণ রাজনীতিবিদ শাহজাহান চৌধুরী। এই শাহজাহান চৌধুরী গত কয়েকদিন আগে তাকে হত্যার একটি অডিও কল রেকর্ড ফাঁস হয়। এই অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার পিছনে খুঁজতে এই মর্মে দেখা গেছে যে 2 জন ব্যক্তি যখন কথোপকথন করছেন, তাকে পায়ে গুলি করার কথা বলছেন বা হত্যার পরিকল্পনা করছেন। অপর প্রান্তে যিনি রয়েছেন তিনি আর কেউ নন, স্বয়ং শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের পিএস। বুঝতে পেরেছেন অবস্থা কোথায়? একটা রাজনৈতিক দলের নেতা, তিনি একজন সংসদ সদস্য, তার পিএস তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে গুলি করে হত্যা করার জন্য বা তার পায়ে গুলি করার জন্য। কত বড় অ্যালার্মিং বিষয় আপনারা চিন্তা করতে পেরেছেন? তাহলে কাদেরকে তারা পিএস হিসেবে তার কাছে জায়গা দিয়েছে, কাদেরকে দিয়েছে, আমি সেই বিষয়েও আসছি। আরেকজনের কথা একটু বলি, ব্যারিস্টার আরমান। ইনি কে? এই ব্যারিস্টার আরমান বর্তমান আমিরে জামাতের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা। এত বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যার কাছে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তিনি যোগাযোগ করেন, তার ফোনে অনেক গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। সেই ব্যারিস্টার আরমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের একটা অনুষ্ঠানে গিয়ে, প্রদর্শনী অনুষ্ঠানে গিয়ে, অপরিচিত একজন ব্যক্তির কাছে তার ওই গুরুত্বপূর্ণ ফোনটি তিনি দিয়ে দিলেন সেলফি তোলার জন্য বা ছবি তোলার জন্য। ব্যাস, সেই যুবক তার ফোন নিয়ে উধাও, না ইয়া তাকে খুঁজে পাওয়া যায় নাই। তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির এত বড় একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস, সেটা তিনি আরেকজনের হাতে দিয়ে দিলেন এবং সেটি তিনি খুয়াইয়ে বসলেন। এইটা কি আপনাদের কাছে মনে হয় এটি শুধু একেবারে কাকতালীয় কোনো ঘটনা? না, এটি কাকতালীয় কোনো ঘটনা নয়। আরো একটু উদাহরণ দিলে পরে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন। এই যে গাজী নজরুল ইসলামের যে ভিডিওটা ভাইরাল করলো, এই ভাইরাল করেছে কে? তার ব্যক্তিগত গাড়ি চালক। ব্যক্তিগত গাড়ি চালক মানে কি? তার পিএস। তাহলে নজরুল ইসলামের পিএস তাকে ধরিয়ে দিলেন এবং তার ভিডিওগুলো ভাইরাল করলেন। এবং তাকে যখন ওই হোটেল রুমে বা ওই কক্ষে যারা চেক করছিলেন, যে যুবকটি টাকা গুনছিলেন, এটি শোনা যাচ্ছে ওই যুবক ডিজিএফআই এর একজন সদস্য। তার মানে আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গা দিয়ে কি হচ্ছে। এই গাড়ি চালক তার আপন মামা শ্বশুর, আত্মীয় স্বজন, তিনি তাকে ধরিয়ে দিলেন, তাকে এরকম একটা ডিজাস্টার করিয়ে দিলেন। আমরা আমিরে জামাতের কথা বলতে পারি। আমিরে জামাতের পিএস তিনি কিছুদিন আগে কি করলেন? একেবারে শুরুতেই তিনি আমিরে জামাত বলেন নাই, অথচ তিনি সরকারের কাছে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদমর্যাদার একটা পদ তিনি নিয়ে তো মহা এলাহি কাণ্ড ঘটে গেল। পরে তাকে এখান থেকে সরানো হলো। এই যে একের পর এক এই ঘটনাগুলো ঘটছে, এটি জামাত ইসলামের এত উদাসীনতার প্রমাণ বহন করে যে এই ঘটনাগুলোর মাধ্যমেই বোঝা যায় যে তারা নিজেরাই এখনো নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না বা সামলাতে পারছে না। তাহলে তাদের হাতে যদি দেশ যায়, তাহলে তারা এই দেশটাকে কিভাবে সামলাবে, কিভাবে মোকাবেলা করবে? সবশেষে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেষ করি। সেটি হচ্ছে, এই যে স্থানীয় নির্বাচন সামনে আসছে না,
এখন জামাতের নেতাদের অন্যভাবে আর তাদের মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব নয়। বিএনপি এটি বুঝতে পেরেছে যে যেহেতু তারা চাঁদাবাজি করে না, তারা দুর্নীতি করে না, তারা ভালো মানুষ, তারা ওয়েলফেয়ার রাজনীতি করছে, তারা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে, সুতরাং মানুষ তাদেরকে ভোট দেবেই। ভোটের রাজনীতিতে তাদেরকে পরাজিত করতে হলে বিএনপিকে ওই আওয়ামী লীগের মতো ভোট ডাকাতি করতে হবে। এছাড়া সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করে জামাতকে এক নির্বাচনে ঠকানো অসম্ভব প্রায়, এটি তারা বুঝতে পেরেছে। আর এইটা বুঝতে পেরেই আগামী স্থানীয় নির্বাচনের আগ পর্যন্ত আপনারা দেখবেন জামাতের যে সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা আছে, যারা এই স্থানীয় নির্বাচনগুলোতে নির্বাচন করবেন, লড়বেন, তাদেরকে এইভাবে তাদের এই যে স্ক্যান্ডাল ভাইরাল করে করে তাদেরকে জনগণের কাছে এত ঘৃণার পাত্র করবে, জনগণের কাছে তাদেরকে এত ফেলনা হিসেবে উপস্থাপন করবে, জনগণ তখন মন থেকেই চাইবে যে না, এটা তো আসলেই খারাপ, এদেরকে তো ভোট দেওয়া যাবে না। আরেকটা ঘটনা আপনারা দেখছেন, টেকনাফে একজন ইয়া বড় দাড়ি এবং মাথায় টুপি পরা আল্লাহর ফেরেস্তার মতো গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তার হওয়ার পরে ইনকিলাব পত্রিকা, সরমুনাইয়ের লোকেরা আর ইসলামী ব্যাংক থেকে যাদের চাকরি চলে গেছে, এই গ্রুপটা একে জামাতের উপজেলা আমির হিসেবে পরিচয় দিয়ে বলছে ইয়াবা সহ গ্রেপ্তার হয়েছে, 4,500 পিস ইয়াবা। অথচ দ্য ডিসেন্ট পত্রিকার একটি অনুসন্ধানে উঠে এসেছে যে না, আসলে তিনি জামাতের কেউ নন, তিনি মূলত উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাহলে বুঝতে পেরেছেন, মানে দাড়ি টুপি দেখলেই হইতে মৌলানা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। দাড়ি টুপি মানেই আকাম কুকামে যদি ধরা পড়ে তাহলে ওইটা হচ্ছে জামাতের লোক। এইরকম একটার পর একটা পর্যায়ক্রমে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ নেতাদের চরিত্র হরণ করার মাধ্যমে জনগণের কাছে তারা এই মেসেজ দেবে, এরা আসলে মূলত ভালো লোক নয়, এরা নিকৃষ্ট মানের লোক, এরা চরিত্রহীন, এদেরকে ভোট দেওয়া যাবে না। জনগণ তখন আস্তে আস্তে এদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, এই কিন্তু তাদের পরিকল্পনা। এখন সময় শেষ হয়ে যায় নাই, আরো একটা কথা না বলার লোভ সামলাতে পারছি না, সেটি হচ্ছে এই যে জামাতের যে এমপি গুলো আছে, এই এমপি গুলো এপিএস হিসেবে বা পিএস হিসেবে যাদেরকে নিয়োগ দিয়েছে, কাদের দিয়েছে জানেন? অধিকাংশই কারো ছেলে, কারো ভাই, আত্মীয় স্বজন। আসলে পিএস এর কাজ কি? এমপির চেয়ে পিএস এর কাজ কিন্তু বেশি। সচিবালয় থেকে ও তার এলাকার সমস্ত বরাদ্দটা বের করে আনা, কাজগুলো বের করে আনা, স্থানীয় রাজনীতিতে রাজনৈতিক টক্কর দেয়া, কূটনৈতিক চাল চালা, এগুলোই তো পিএস এর কাজ। তাহলে নিজের আত্মীয় স্বজন অযোগ্য অমেধাবীদেরকে যখন পিএস হিসেবে নিয়োগ দিচ্ছে, তখন স্থানীয় রাজনীতিতেও সে ধরা খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, প্রতিপক্ষের রাজনীতি মোকাবেলা করতে পারছে না, কারণ ওই মানের দক্ষতা সম্পন্ন লোক সে নিয়োগ দেয় নাই। আত্মীয়তাই করতে গিয়ে যাচ্ছে তাই মার্কা লোকজনের পিএস বানিয়েছে, যার কারণে কাজও বাগিয়ে আনতে পারছে না, জনগণের দোরগোড়ায় যেতে পারছে না, যথাসময়ে যথাপযুক্ত রাজনীতি করতে পারছে না, প্রতিপক্ষের রাজনীতির মোকাবেলা করতে পারছে না। এইরকম একটা অবস্থার ভিতরে একেবারে লেজে গোবরের অবস্থা করে ফেলেছে। অথচ দরকার ছিল কি, বাংলাদেশের ছাত্র শিবিরের যে সমস্ত ছেলেরা বসে আছে, এদের ভিতরে অনেক দক্ষ কূটনীতিক আছে, দক্ষ রাজনীতিবিদ আছে, এদেরকে নিয়োগ দেওয়া যেত না? আজ পর্যন্ত জামাত ইসলাম বিরোধী দলে বসার পরে একজন আন্তর্জাতিক মানের প্রেস সচিব পর্যন্ত নিয়োগ দিতে পারেনি। কেন নাই? বাংলাদেশে আন্তর্জাতিক মানের প্রেস সচিব নাই। খুঁজে বের করে এনে একজন আন্তর্জাতিক মানের প্রেস সচিব নিয়োগ দিলে জামাতের রাজনীতি অর্ধেক সামনে এগিয়ে যেত। এখানে তাদের নামগন্ধও নেই, তাদের খুঁজেও পাওয়া যাচ্ছে না। তারেক জিয়া বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে যেতে পারে। নেপথ্যে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য খেলা শুরু করে দিয়েছে। তারেক রহমান কাটার সিংহাসনে বসে আছেন, চারদিকে কাউকে বিশ্বাস করতে পারছেন না, দিক বিদিক ছোটাছুটি শুরু হয়ে গেছে। সবসময় একটা আতঙ্কে থাকে যে আমার পাশে যারা আছে তারা কি সাপ না মানুষ, সুযোগ পেলে কি সবল দিবে না কি, এরকম একটা সাফোকেটিং অবস্থায় তিনি আছেন। এবং এই সন্দেহটা, এই আতঙ্কটা সবচেয়ে বেশি এই মুহূর্তে, কারণ যুক্তরাষ্ট্রের ভয়াবহ তৎপরতা, সেনাবাহিনীকে নিয়ে আতঙ্ক কাটছে না। কারণ যে কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো হয়েছে, ওই উপাদানগুলো বা ওই কারণ তো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যেও আছে। অতএব চুপ্পুকে সরালাম, কিন্তু ওয়াকাকে তাকে সরাবো নাকি? এবং একটা সহজ সমীকরণ খেয়াল করেন, আমি এই আলোচনাটা কেন করছি। সেনা সদরে প্রোগ্রামে গিয়েছিলেন তারেক রহমান, তিনি নানান কিছু ভিজিট করে দেখেছেন, একটা প্রোগ্রাম উদ্বোধন করেছেন, সেনা সদর নির্বাচন ইত্যাদি অনেক বিষয়ে কথা বলেছেন, ঘুরে দেখেছেন। তার সাবেক সেনাপ্রধানদের ছবির মধ্যে তার বাবার ছবি দেখে তিনি আপ্লুত হয়েছেন, থমকে গিয়েছেন। ইটস ভেরি ইমোশনাল। তারপরও এটাও মনে রাখবেন যে বাবার সাথে তারেক রহমানের সম্পর্ক খুবই কম এবং মোটেও ভালো না। কারণ যে সময়টায় তারেক রহমানকে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় দেওয়ার কথা, সেই সময়টায় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। আমি সেই সময়টা প্রচন্ড ব্যস্ত ছিলেন, সময় দিতে পারেননি, সম্পর্কটা ভালো ছিল না। এবং মিলিটারি আর্মি অফিসার বাবা কেমন হয় এটা আপনারা অনেকে জানেন, তারা একটু কঠিন হয়, তারা সন্তানদেরকে টাইটের উপর রাখে। তারেক রহমান এদেরকে কিন্তু কঠিন টাইটের উপর রেখেছে জিয়াউর রহমান। ভালো জামা কাপড়ও কিনে দেয়নি, খুব মিতব্যয়ী ছিলেন, একটা পয়সা দুর্নীতি করতেন না। এবং মানুষ কল্পনা করতে পারতো না যে জিয়াউর রহমান 1 টাকা মেরে খাবেন, বরং আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকে কাউকে পাশে পেতে দিতেন না যে আমার ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করবা। সন্তান টন্তান কাউকে 1 বিন্দু পরিমাণ সুযোগ দিতেন না ক্ষমতা অপব্যবহার করার। জিয়াউর রহমানের জীবনী পড়েন, এগুলোর কারণে তারেক রহমানের
কিশোর বয়সটায়, যে বয়সটায় পিতার সংস্পর্শ পাওয়ার কথা, সেই বয়সটায় তিনি তার পিতার সংস্পর্শ পাননি। তো দর্শক, একটা দূরত্ব আছে, এটা ভিন্ন আলাপ। তো সেনা সদরে গেছেন, ঘুরছেন, কিন্তু আসলে কি তিনি স্বস্তিতে চলছেন? সেনাপ্রধান 12 যারা আছে তারা কি আসলে তার বন্ধু, বিশ্বস্ত, তার আনুগত্য করে, না সুযোগ পেলে তারা তারেক রহমানকে সরিয়ে দিবে? এই বিশ্বাসটা তারেক রহমান করতে পারছেন না। ডেফিনেটলি তিনি আতঙ্কের মধ্যে আছে। ইটস ভেরি সিম্পল। এই জন্য ইট ওয়াজ বেটার যে, যেহেতু পুরো অ্যাপারেটাস পরিবর্তন করা হয়েছে 5 আগস্টের পর, ইউনূস ক্ষমতা আসার পর রাষ্ট্রপতিকে সাথে সাথেই সরিয়ে দেওয়া উচিত ছিল, এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ঠিক আছে, তিনি আমাদের বিপ্লবের পার্ট ছিলেন, তিনি সেনাপ্রধানের চাইতেও সম্মানিত কোনো পদে তাকে দেওয়া উচিত ছিল। কিন্তু সেনাপ্রধানটা অ্যাটলিস্ট পরিবর্তন করা দরকার ছিল, পুরো সেটআপটা পরিবর্তন করা দরকার ছিল। যেহেতু এটা হাসিনার সেটআপ, এটা তো ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। হাসিনার সেটআপ কখনো বাংলাদেশের জন্য কল্যাণকর হতে পারে না, হাসিনা বিরোধীদের জন্য কমফোর্টেবল হতে পারে না। তো দর্শক, এই জন্যে তারেক রহমান এখন ভুগছেন। আর বিশেষ করে 2টা উদাহরণ খেয়াল করবেন। নাম্বার 1, যে পৃথিবীর বিভিন্ন দেশে গণঅভ্যুত্থানের ফলে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার গণঅভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে যে সরকার এসেছে, যেই গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে, নির্বাচনের পর ওই সরকারকে আবার যুক্তরাষ্ট্র পতন ঘটিয়েছে। যেমন মিশরে গণঅভ্যুত্থানে হোসনি মোবারকের পতনে যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করেছিল। আবার হোসনি মোবারকের পতনের পর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড ক্ষমতা এসেছে, সেই ব্রাদারহুডের পতনের পেছনেও যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করেছে। তো এটা কিন্তু তারেক রহমানের জন্য এই যে অ্যানালজি যুক্তরাষ্ট্রের যে পাস্ট, এটা অশনি সংকেত। এবং আমরা সন্দেহজনক তৎপরতা লক্ষ্য, যেমন পল কাপুরের যে চলাফেরা, এটা সুবিধাজনক, ভারতের সাথে অতি মাখামাখি। আর দক্ষিণ এশিয়া ট্রাম্পের পক্ষ থেকে এটা দেখেন পল কাপুর। আবার আপনি জানেন কিনা, অনেকে নজরই পড়ে নাই, ট্রাম্প প্রশাসন এই মাসের শুরুর দিকে আবার অতিরিক্ত 10% ট্যারিফ ইম্পোজ করেছে, এটা জানেন? তো এই মুহূর্তে আবার ট্যারিফ ইস্যু সমাধান হয়েছিল, একটা চুক্তি হয়েছিল যে বাংলাদেশ সুইচ থেকে শুরু করে বোয়িং কিনবে যুক্তরাষ্ট্র থেকে, যার ফলে ট্যারিফ কমাবে। আবার 10% ট্যারিফ বাড়ানো হয়েছে কেন? এটাকে কেন্দ্র করে আবার পল কাপুর অথবা সার্জিওগোর এরা নতুন তৎপরতা চালাতে চায়, আবার আলোচনায় বসতে চায়। এগুলো ওভারঅল চীন বলয়ে যাওয়ার একটা চেষ্টার ফলে যুক্তরাষ্ট্রের মাথা খারাপ হয়ে গেছে। এমনিতেই যুক্তরাষ্ট্র পাগলা কুত্তার মতো, পাগলা কুত্তা কিন্তু খুব ভয়ঙ্কর, কারণ আপনাকে কখন কামড় দিয়ে ফেলে বলা যায় না। যেমন ইরান যুদ্ধে ওখানে না পারছে, যুদ্ধ থামাতে না পারছে, ওখান থেকে চলে আসতে, যুদ্ধের ব্যয়ভার বহন করতে পারছে না। এখন আবার আলোচনা চলা অবস্থায় এমওইউর পরও যুদ্ধ বাদিয়ে হামলা করে মার্কিন সেনাবাহিনী প্রচুর মার খাচ্ছে, শত শত মার্কিন সেনা নাকি মারা যাচ্ছে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ঘাঁটিগুলো তছনছ হয়ে যাচ্ছে, যার ফলে, এবং ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে যুক্তরাষ্ট্রের মাটিতে, যার ফলে ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এখন পাগলা কুত্তার মতো আচরণ করছে। আর এই পাগলা কুত্তা যখন পাগল হয়ে যায়, তখন কখন কাকে হাতের কাছে পেলে কামড় দেবে বলা যায় না। এই জন্য পল কাপুর এবং সার্জিওগোরের যে তৎপরতা, এবং সার্জিওগোর বাংলাদেশে আসছেন, এটা খুবই ডেঞ্জারাস, আমি মনে করি ক্ষতিকর। সাদা চোখে আপনারা দেখবেন না, কিন্তু পর্দার অন্তরালে এটা খুবই ক্ষতিকর। তো এই জায়গায় এই ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ তো বসে নাই, ভারত তো যুক্তরাষ্ট্রের মাধ্যমেই তাদের অভিসন্ধি হাসিল করার চেষ্টা করবে। এর সাথে আবার সেনাবাহিনী, ওই যে প্রথম যে উদাহরণটা দিলাম, যে যুক্তরাষ্ট্রের ইতিহাসই হচ্ছে এটা, যে গণঅভ্যুত্থান ঘটায় তারা, আবার গণঅভ্যুত্থানের পর নির্বাচিত যে সরকার আছে তাদের পতন ঘটায় তারা। এর মধ্যে আবার সেনাবাহিনীর ইতিহাস হচ্ছে সবসময় যুক্তরাষ্ট্র লাইনে থাকা। যেমন কোন একটা সরকারের পক্ষে আছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ টাইপের দেশ, তাদের কথা বলছি, ওই সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়েছে, এরকম কোনো হিস্ট্রি নেই। কারণ যুক্তরাষ্ট্র যে সরকারের পতন চায়, সেনাবাহিনী তাদের পতন ঘটায়। কারণ সেনাবাহিনীর লাইনটা থাকে বাংলাদেশ টাইপের দেশের কথা বলছি, যুক্তরাষ্ট্রের সাথে। কারণ সেনাবাহিনীর রুজি যে একটা উন্নত জীবন, এর অনেকাংশে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত। এই জায়গাটা হচ্ছে আতঙ্কের। এখন হ্যাঁ, সেনাবাহিনীর বাহ্যিক কার্যক্রম, বাহ্যিক কার্যক্রম ভেরি স্যাটিসফ্যাক্টরি, বাট মনের মধ্যে কি আছে বলা যায় না। সেনা সদরে তারেক রহমানকে দেখে তো আমি ভয় পাচ্ছি। সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। এই আহ্বান, এটা প্রধানমন্ত্রী বললেই কি হবে? প্রধানমন্ত্রী কমান্ড বা তারেক রহমান অনুগত লোকজন কি পুরোপুরি সেটআপে এসেছে? দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।